দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল শিরোনামগুলো, এবার বিস্তারিত। 13 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত বন্ধে রাজি হয় দুই দেশ। যুদ্ধবিরতি পরবর্তী অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে আগামী 25 অক্টোবর তুরস্কে আবারও বৈঠকে বসবে ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধিরা। তবে আফগানিস্তান সীমান্তে টিটিপির কার্যক্রম ঠেকাতে পারলেই কেবল দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি সম্ভব বলছেন বিশ্লেষকরা। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় বৈঠকে বসে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর পরপরই রবিবার স্থানীয় সময় ভোরে যুদ্ধবিরতির ঘোষণা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় আফগান শাসক তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইসলামাবাদ। আর নিজ দেশের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না বলে জানায় কাবুল। এদিকে যুদ্ধবিরতি টেকসই করতে আগামী শনিবার তুরস্কে আবারও বৈঠকে বসবে দুই দেশ। তবে আফগান সীমান্তে টিটিপির কার্যক্রম ঠেকাতে পারলেই কেবল দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি সম্ভব বলে মত বিশ্লেষকদের। যদি তালেবান পাকিস্তানকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি দেয় যে টিটিপি জঙ্গিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাবে না, তাহলে দুই দেশের খারাপ সম্পর্ক ভালো হয়ে যাবে এবং পুরো অঞ্চলে শান্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। আফগানিস্তানের সঙ্গে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদত দেয় কাবুল। এমন অভিযোগে পাকিস্তান হামলা চালায়। পাল্টা আক্রমণ চালালে দুদেশের সীমান্ত পরিস্থিতি চরম আকার ধারণ করে। এর আগে 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত হন অনেকেই। আফরিন মৌ, নিউজ 24। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ সময় 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে 38 জনের প্রাণ কেড়ে নিয়েছে দখলদার বাহিনী। আর হুঁশিয়ারি দিয়েছে হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার। সে সঙ্গে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। আর অন্যদিকে ফিলিস্তিনিদের উপর হামাস হামলার পরিকল্পনা করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা চলছেই। গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই বারংবার তা লঙ্ঘন করছে ইসরায়েল। এতে এরই মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন। দখলদার বাহিনী হুঁশিয়ারি দিয়েছে হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাবে তারা। এমনকি গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, হামাস এখনো সব মৃত জিম্মির মরদেহ ফেরত না দেয়ায় সীমান্ত খোলা সম্ভব নয়। এসব ঘটনায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে রাফা ক্রসিং না খোলায় গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানীয় ও শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কথা জানায় সংস্থাটি। জানায় তাঁবু সহ আশ্রয় সরঞ্জাম আদি সংকটের কথাও। অন্যদিকে হামাস ফিলিস্তিনিদের উপর হামলার ছক কষছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, হামাস যদি তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে তবে গাজাবাসীকে রক্ষায় পাল্টা পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। আসমাতুলি, নিউজ 24। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। নো কিংস নামের গণবিক্ষোভ হয়েছে দেশটির বড় বড় শহরে। অভিযোগ, ফ্যাসিবাদী হয়ে উঠছেন ট্রাম্প, যার মাত্রা দিন দিন বাড়ছেই। আর এই বিক্ষোভকে আমেরিকা বিরোধী আখ্যা দিয়েছে প্রেসিডেন্টের সমর্থকরা। এদিকে বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে ইউরোপ ও কানাডায়। রাজা নয়, গণতন্ত্র চাই স্লোগানে প্রকম্পিত নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ।
অভিযোগ, ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ, একতরফা শুল্ক আরোপ এবং অঙ্গরাজ্যের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই মুহূর্তে আমরা পুরোপুরি একটি ফ্যাসিবাদী শাসনের অধীনে আছি এবং এর মাত্রা বেড়েই চলেছে। দিন দিন তো নয়, প্রতি ঘন্টায় তারা নতুন সীমা ছাড়াচ্ছে। তবে এই আন্দোলনকে আমেরিকা বিরোধী বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেক্সাস ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকেও প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবাদের ঢেউ শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নেই, এর আঁচ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। লন্ডন, বার্লিন এবং মাদ্রিদের রাজপথে মার্কিন বিক্ষোভকারীদের সমর্থনে হয়েছে সমাবেশ। একই চিত্র দেখা গেছে কানাডার টরন্টোতেও, যেখানে মার্কিন কনসুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন গণতন্ত্রপন্থীরা। নিবির আমিন, নিউজ 24। ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘরে ডাকাতির পর একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। ট্রাকের উপর স্থাপিত একটি বহিরাগত মালবাহী লিফট ব্যবহার করে ডাকাত জাদুঘরে প্রবেশ করে এবং মাত্র 7 মিনিটেই মূল্যবান গহনা নিয়ে পালিয়ে যায়। দ্রুতই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানায় লরেন্ট নুনেজ। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, লুভর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর। মোনালিসার চিত্রকর্ম সহ বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো এই জাদুঘরে রয়েছে। পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা থেকে সরে এসে হাইব্রিড প্রযুক্তিতে মনোযোগ দিচ্ছে ইতালির বিখ্যাত সুপারকার নির্মাতা ল্যাম্বরগিনি। কোম্পানির প্রধান নির্বাহীর মতে, গ্রাহকদের কাছে এখন ইলেকট্রিক গাড়ির চেয়ে পেট্রোল ইঞ্জিনের আকর্ষণই বেশি। এই কারণেই তাদের নতুন মডেল লেনজার্ডোর পুরোপুরি ইলেকট্রিক নাকি হাইব্রিড হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ফেরারি নতুন ইলেকট্রিক গাড়ি আনছে, সেখানে ল্যাম্বরগিনি বলছে কম গাড়ি উৎপাদনের কারণে পরিবেশে তাদের প্রভাব খুবই সামান্য। শনিবার এক অন্যরকম দৃশ্যের সাক্ষী হলো মেক্সিকো সিটি। হাজারো মানুষের গা শিরশিরে সাজ আর ভয়াল চিৎকারে শহরের রাজপথ যেন পরিণত হয়েছিল এক ভৌতিক রাজ্যে। বার্ষিক জম্বি ওয়াক নামে এই আয়োজনে সামিল হয়েছিলেন সব বয়সের মানুষ, যেখানে ভয়ের আবহের সাথে মিশেছিল নিখাদ উৎসবের আমেজ। শহরের কেন্দ্রস্থলে এই অদ্ভুত মিছিল পথচারীদের মধ্যে তৈরি করে একই সাথে আতঙ্ক এবং কৌতূহল। মেক্সিকোর রাজপথে এ যেন এক অন্যরকম দৃশ্য। সারি সারি জীবন্ত লাশ হেঁটে বেড়াচ্ছে, কারো শরীর থেকে ঝরছে রক্ত, কেউ বা আবার ভয়ানক চিৎকারে আতঙ্ক ছড়াচ্ছে। তবে ভয়ের কিছু নেই, কারণ এরা সবাই নকল জম্বি। প্রতি বছরের মতো এবারও মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হলো জম্বি ওয়াক। নানা বয়সী হাজারো মানুষ ভয়ঙ্কর সব সাজে অংশ নেন এই পদযাত্রায়। এই আয়োজনে অংশগ্রহণকারীরা এতটাই আন্তরিক যে নিজেদের তারা আসল জম্বি ভাবতে শুরু করেন, যেমনটা বলছিলেন দশমবারের মতো অংশ নেয়া কার্লোস হার্নান্দেজ। আমরা হচ্ছি সংক্রামিত দলের জম্বি। আপনি তো জানেন এরা কোনো ভেদাভেদ করে না, তাই এই তরুণ আর আমি দুজনেই সংক্রামিত হয়েছি আর এখন বেঁচে থাকার চেষ্টা করছি। কেবল মেক্সিকোতেই নয়, 2001 সালের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে শুরু হওয়া এই জম্বি ওয়াকের সংক্রমণ এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, সান্তিয়াগো, সিঙ্গাপুর আর ফ্রাঙ্কফুর্টের মতো বড় বড় শহরেও। সব মিলিয়ে ভয় আর মজার এক অদ্ভুত মিশেল এই জম্বি ওয়াক। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রে বসে এবার দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন জাপানের রঙিন সংস্কৃতি এবং স্বাদের অভিজ্ঞতা। এর জন্যই নিউ ইয়র্কের টোকিও ডেলিক নামের একটি ক্যাফে ও বার খুলেছেন জাপানের শিল্পী সেবাস্তিয়ান মাসুদা। এখানে মিলিত হয়েছে টোকিওর স্ট্রিট কালচার, সমসাময়িক শিল্প এবং নস্টালজিক জাপানি খাবার, যা প্রতিটি দর্শনার্থীকে নিয়ে যাবে টোকিওর প্রাণবন্ত রঙিন জগতে।
নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে একটি রঙিন কনভেয়র বেল্টযুক্ত ক্যাফে, যেখানে গ্লিটারিং গোলাপি ও নীল আলো ফুটছে। ভেতরে প্রবেশ করলেই চোখ ধাঁধানো অ্যানিমে চরিত্র, ক্যালিডোস্কোপিক প্যাটার্ন এবং উজ্জ্বল আর্টওয়ার্ক, যা স্বাগত জানাচ্ছে দর্শনার্থীদের। অনিগির স্যান্ডউইচ, ওমরিশ এবং ভাজা মুরগি কনভেয়র বেল্টে চলে যাচ্ছে। প্রতিটি পথ যেন দর্শককে টোকিওর রাস্তায় নিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জাপানি পপ এবং ট্রেডিশনাল সঙ্গীতের মিশ্রণ, যা পুরো ভ্যানু সৃজনশীল ও প্রাণবন্ত আবহ তৈরি করছে। পুরনো সুশিডেলিক রেস্তোরাঁকে পুনর্নির্মাণ করে জাপানি শিল্পী সেবাস্তিয়ান মাসুদা তৈরি করেছেন টোকিও ডেলিক নামে একটি ক্যাফে ও বার। এখানে মিলিত হয়েছে টোকিওর স্ট্রিট কালচার, সমসাময়িক শিল্প ও জাপানি খাবার, যা প্রতিটি দর্শনার্থীকে নিয়ে যাবে টোকিওর প্রাণবন্ত রঙিন জগতে। মানুষ জাপানি সংস্কৃতিতে আগ্রহী, কিন্তু টোকিও অনেক দূরে। আমরা চাই তারা এখানে এসে সঙ্গীত, শিল্প, ফ্যাশন এবং অ্যানিমে অভিজ্ঞতা উপভোগ করুক। টোকিও ডিলেকের কারণেই নিউ ইয়র্কে বসেই টোকিওর জাদু চোখে, কানে ও হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।